টুকুকে আমরা কিন্তু আমাদের সাহিত্যের মধ্যে মিশিয়ে নিতে পারবো। এর থেকে বড় পাওনা কি হতে পারে? এইভাবেই কিন্তু একটা ভাষার সাহিত্য সমৃদ্ধ হয় এবং যে ভাষা অনুবাদ সাহিত্যে বেশি বেশি করে কাজ করে সেই ভাষার কিন্তু অগ্রগতি কেউ আটকাতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, অনুবাদের কাজ ভীষণ কম হয় আমাদের, এবং অনুবাদকরা তাদের যথেষ্ট সম্মান পারিশ্রমিক কোনটাই পায় না। অথচ একটা যুদ্ধ করে একমাত্র অন্য দেশের সম্পদকে আমরা আমাদের দেশে আনতে পারি। কিন্তু অনুবাদ সাহিত্য এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের দেশের জ্ঞানের মতো সম্পদকে আমরা অনুবাদের মাধ্যমে একদম কম মূল্যে আমাদের করে পেতে পারি। এটা আমাদের মাথায় রাখা উচিত। যদি আরেকটু সময় পেতাম আমি বলতে পারতাম যে অনুবাদকরা কি কি সমস্যার সম্মুখীন হয় অনুবাদ করবার সময়, সেগুলো কিভাবে ওভারকাম করতে হয় সেটা বলার আজকে সময় নয়, তাই সেটুকু এড়িয়ে গেলাম। শুধু এইটুকুনি বলবো, অনুবাদ সাহিত্যকে আরো উচ্চতর দরজা দেওয়া যেতে পারে এবং সাহিত্য সত্যিকারে সমৃদ্ধ হবে, আমরা পাঠকেরা সত্যিকারে সমৃদ্ধ হব। সেই সব অনুবাদ সাহিত্য পাঠ করে যে অনুবাদ উৎস ভাষা থেকে একেবারে লক্ষ্য ভাষায় রূপান্তরিত করা হয়, মাঝখানে কোনো ইংরাজি ভাষা থাকে না। আমাদের একটা ভুল ধারণা, আমি ফরাসি জানি না, আমি রাশিয়ান জানি না, আমি যখন রাশিয়ান নিয়ে কাজ করি সরাসরি রাশিয়ান থেকে অনুবাদ করি বাংলায়, কিন্তু যারা রাশিয়ান ভাষাটা ইংরাজিতে অনুবাদিত অলরেডি হয়ে গেছে সেটাকে আমরা বাংলায় অনুবাদ করে সেটা কিন্তু অনুবাদ সাহিত্য হলো না। কারণ মাঝখানে একটা কিন্তু ব্রিজ তৈরি করে দিয়েছে ইংরাজি, যেখানে মূল ভাষা অর্থাৎ রাশিয়ানের যেটা সমাজ ব্যবস্থা, যেটা চিন্তাধারা, যেটা জীবনবোধ, সেটা ইংরাজিতে অলরেডি অনুবাদিত হয়ে গেছে। সেখানে কিন্তু অলরেডি তার একটা রূপান্তর হয়ে গেছে, সেই রূপান্তরিতটাকে আবার আমরা অনুবাদ করছি। তাই আমাদের অনুবাদ যদি করতে হয় তাহলে যারা